গ্লোবাল ফ্যাশন ইন্ডাস্ট্রিতে কিন্তু একটা বিশাল পরিবর্তন আসতে চলেছে, আর এর প্রথম আঁচটা পাওয়া যাচ্ছে আমাদের জামাকাপড়ের ভেতরের ওই ছোট্ট ট্যাগটা থেকেই। হ্যাঁ, ওই ছোট্ট লেবেলটার কথাই বলছি, যেটা আমরা বছরের পর বছর ধরে দেখে আসছি। জামাটা কোথায় তৈরি তার পেছনের গল্পটা কিন্তু ওই এক লাইনেই লেখা থাকে। আর সেই লেভেলে প্রায় লেখা থাকে মেড ইন বাংলাদেশ, তাই না? জারা থেকে শুরু করে মার্কস অ্যান্ড স্পেন্সার সব বড় বড় ব্র্যান্ডের ট্যাগে এই লেখাটা দেখা যায়। মানে ফাস্ট ফ্যাশন ইন্ডাস্ট্রির প্রায় সমার্থক হয়ে উঠেছে এই ট্যাগটা, যা কিনা একটা $1 বিলিয়ন বিশাল শিল্প। কিন্তু এই চেনা ছবিটা কি আর আগের মতো থাকবে? মনে হচ্ছে না, কারণ বিশ্বের তাবড় তাবড় পোশাক ব্র্যান্ডগুলো এখন অন্যদিকে তাকাচ্ছে, একটা নতুন ঠিকানা খুঁজছে। আচ্ছা, তাহলে ব্যাপারটা কি ঘটছে? আসলে একটা বিরাট পরিবর্তন হচ্ছে। ইউকে আর ইউ এর বড় বড় ব্র্যান্ডগুলো তাদের জিনিসপত্র বানানোর জন্য বাংলাদেশ থেকে মুখ ঘুরিয়ে এখন ভারতের দিকে ঝুঁকছে। আর দেখুন কারা এই বদলটা আনছে। জারা, H&M, মার্কস অ্যান্ড স্পেন্সার, প্রিমার্ক, মানে একেবারে হেভিওয়েট সব নাম। এদের বড় কর্তারা এখন প্রায় ভারতের বিভিন্ন গার্মেন্টস হাবে যাতায়াত করছেন, আর এটা কিন্তু একটা খুব বড় স্ট্র্যাটেজিক শিফটের ইঙ্গিত দিচ্ছে। এখন প্রশ্নটা হলো, বাংলাদেশ তো এই ইন্ডাস্ট্রির একটা প্রতিষ্ঠিত নাম, তাহলে হঠাৎ করে ব্র্যান্ডগুলো ওখান থেকে সরে আসছে কেন? এর পেছনে কিছু বেশ বড়সড় কারণ আছে, যাকে বলা যেতে পারে পুশ ফ্যাক্টরস। তো কারণটা বুঝতে হলে আগে আমাদের বাংলাদেশের আরএমজি বা রেডিমেড গার্মেন্টস সেক্টরকে বুঝতে হবে। এটা কিন্তু শুধু একটা শিল্প নয়, এটা হলো বাংলাদেশের অর্থনীতির একেবারে শিরদাঁড়া, দেশের লাইফলাইন। তো দেখুন, বাংলাদেশের সবচেয়ে বড় সুবিধাটা কী ছিল? কম খরচে উৎপাদন আর প্রায় ২৫ বছর ধরে ইউরোপিয়ান ইউনিয়নের বাজারে শুল্ক ছাড়া ঢোকার সুযোগ। কিন্তু সমস্যাটা হলো এখনকার রাজনৈতিক অস্থিরতা, সাপ্লাই চেনের গণ্ডগোল আর ঘন ঘন কারখানা বন্ধ হয়ে যাওয়া, এই সব কিছুর জন্য ওই সুবিধার ওপর একটা কালো ছায়া পড়েছে। আর গ্লোবাল ব্র্যান্ডগুলোর জন্য এই অনিশ্চয়তাটা একটা বিরাট বড় রিস্ক, তাই না? তো একদিকে যখন ব্র্যান্ডগুলো বাংলাদেশ থেকে বেরিয়ে একটা নির্ভরযোগ্য জায়গা খুঁজছে, ঠিক তখনই ভারত নিজেকে একটা দারুণ বিকল্প হিসেবে তুলে ধরছে। একে বলে পুল ফ্যাক্টরস, মানে ভারতকে কি কি জিনিস আকর্ষণীয় করে তুলছে, চলুন সেটাই দেখি। ভাবুন তো, ৬৬,০০০ কোটি টাকা। হ্যাঁ, গত মাত্র ১ বছরে ভারতের টেক্সটাইল সেক্টরে এই বিপুল অঙ্কের বিনিয়োগ এসেছে। এই সংখ্যাটা থেকেই বোঝা যায় যে ভারতের ওপর আস্থাটা কতটা বাড়ছে। আর এই বৃদ্ধিটা কিন্তু এমনি এমনি হচ্ছে না, এর পেছনে আছে সরকারের বেশ কিছু উদ্যোগ। যেমন ধরুন PM মিত্র পার্ক। এটা হলো বিশাল আকারে টেক্সটাইল পার্ক, যেখানে সব রকম সুবিধা রেডি করা আছে। আবার আছে PLI স্কিম, যেটা কোম্পানিগুলোকে ভারতে উৎপাদন করার জন্য আর্থিক উৎসাহ দেয়। সব মিলিয়ে বড় মাপের বিনিয়োগের জন্য একটা দারুণ পরিবেশ তৈরি করা হচ্ছে। আর এর ফলও কিন্তু বেশ স্পষ্ট। তামিলনাড়ুর তিরুপুর থেকে পাঞ্জাবের লুধিয়ানা, গুজরাটের সুরাট থেকে উত্তরপ্রদেশের নয়ডা, মানে সারা দেশ জুড়েই এখন নতুন নতুন টেক্সটাইল হাব গড়ে উঠছে। এর ফলে কি হচ্ছে? পুরো পরিকাঠামোটা অনেক বেশি স্থিতিশীল আর নির্ভরযোগ্য হয়ে উঠছে। কিন্তু গল্পটা শুধু কম খরচে জিনিস বানানোর নয়, ভারত এমন একটা ইউনিক অ্যাডভান্টেজ দিচ্ছে যেটা বাংলাদেশের কাছে নেই। আর এটাই হয়তো আসল গেম চেঞ্জার। পার্থক্যটা ঠিক কোথায়? দেখুন, বাংলাদেশ হলো রেডিমেড গার্মেন্টস বা তৈরি পোশাক বানানোর স্পেশালিস্ট, কিন্তু ভারত হলো ফুল স্ট্যাক প্রডিউসার, মানে একেবারে তুলো থেকে সুতো, সুতো থেকে কাপড়, আর কাপড় থেকে ফ্যাশনেবল পোশাক। পুরো প্রক্রিয়াটাই ভারতে সম্ভব। এটাকে বলে ফাইবার টু ফ্যাশন ক্যাপাবিলিটি। শুধু তাই নয়, ভারত কিন্তু টেকনিক্যাল টেক্সটাইল এর মতো অ্যাডভান্সড দিকেও এগিয়ে যাচ্ছে। আচ্ছা, টেকনিক্যাল টেক্সটাইল জিনিসটা কি? এটা কিন্তু আমাদের রোজগার পরা জামা কাপড় নয়, এগুলো হলো বিশেষ কাজের জন্য বানানো কাপড়। যেমন ধরুন গাড়ির এয়ারব্যাগ, বুলেট প্রুফ জ্যাকেট বা স্পেস স্যুট। এটা একটা অম্ফম হাই ভ্যালু মার্কেট, আর ভারত এখানেও নিজেদের জায়গা পাকা করছে। এত কিছুর পরেও সবথেকে বড় যে ফ্যাক্টরটা পুরো খেলার নিয়মটাই বদলে দিতে চলেছে, সেটা হলো আন্তর্জাতিক বাণিজ্য চুক্তি বা ফ্রি ট্রেড অ্যাগ্রিমেন্ট। ব্যাপারটা একটু বোঝা যাক। এতদিন ধরে বাংলাদেশ ইউরোপীয় ইউনিয়নে পোশাক রপ্তানির ক্ষেত্রে একটা বিরাট সুবিধা পেত, 0% ট্যাক্স, মানে কোনো শুল্কই লাগতো না। সেখানে ভারতীয় পোশাকের ওপর ৯ থেকে ১২% পর্যন্ত ট্যাক্স দিতে হতো। বুঝতেই পারছেন, এটা একটা বিশাল বড় ব্যবধান। কিন্তু এখন ছবিটা পাল্টাতে চলেছে। ইউকে আর ইইউ এর সাথে ভারতের যে মুক্ত বাণিজ্য চুক্তি বা FTA হতে চলেছে, তাতে এই ট্যাক্সের বাধাটা প্রায় উঠেই যাবে। যেমন শুধু ইউকের সাথে চুক্তিটা হয়ে গেলেই ভারতের ৯৯% পোশাক রপ্তানি শুল্কমুক্ত হয়ে যাবে। তার মানে কি দাঁড়াচ্ছে?
বাংলাদেশের এতদিনকার যে প্রধান বাণিজ্যিক সুবিধাটা ছিল সেটা এক ঝটকায় শেষ হয়ে যাবে, আর এতে প্রতিযোগিতার পাল্লাটা যে ভারতের দিকে অনেকটাই ঝুঁকে পড়বে তা নিয়ে কোনো সন্দেহ নেই। তাহলে চলুন সব মিলিয়ে একবার দেখি। একদিকে ভারতের স্থিতিশীল পরিবেশ, অন্যদিকে বিপুল বিনিয়োগ, তার সাথে আছে ফাইবার টু ফ্যাশনের মতো উন্নত ক্ষমতা আর শুল্কমুক্ত বাণিজ্যের নতুন সুযোগ। সব মিলিয়ে বিশ্ব টেক্সটাইল বাজারে এক নতুন খেলোয়াড়ের উঠে আসার মঞ্চ কিন্তু একেবারে তৈরি। এখন প্রশ্নটা আর যদি হয় না, বরং প্রশ্নটা হলো কবে থেকে আমাদের জামাকাপড়ের ট্যাগগুলোতে মেড ইন ইন্ডিয়া লেখাটা একটা খুব সাধারণ ব্যাপার হয়ে দাঁড়াবে।